রেমাল অনেকটাই শক্তি হারিয়ে দুর্বল হয়েছে, কিন্তু দুর্যোগের হাত থেকে রেহাই নেই। সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, বিভিন্ন জায়গায় জল নাড়িয়েছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটা ছবি, বরানগরের একটা কারখানায় সেখানে চিমনি ভেঙে পড়েছে রেমালের প্রভাবে। 70 ফিট উঁচু একটা চিমনি, সেটা ভেঙে পড়েছে এবং 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে। গাড়ির মালিকদের তো মাথায় হাত। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, ওই চিমনির কি যথাযথ রক্ষণাবেক্ষণ হতো না? কেন এরকম পরিস্থিতি? দেখো, বরানগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ড এলাকাতে এই বেঙ্গল ইউনিটি বলে যে কারখানাটি রয়েছে, দীর্ঘ 40 বছর ধরে কিন্তু এই কারখানাটি বন্ধ অবস্থায় রয়েছে এবং এই চিমনি এই কারখানার মধ্যেই ছিল এবং সেই চিমনির রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে একদম মধ্যরাতে এই রামেলের ফলে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এই চিমনি ভেঙে পড়ে এবং পার্শ্ববর্তী একটি চার্চ রয়েছে বরানগরের, সেই চার্চের ভেতরে কিন্তু এই গাড়ি পার্কিং করা থাকতো এবং এই গাড়ির ওপরে কিন্তু এই চিমনি ভেঙে পড়ে এবং এই চিমনি ভেঙে পড়ার ফলে কিন্তু 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারোর কোনো হতাহতের কোনো খবর নেই এবং এই ঘটনা ঘটার ফলে এলাকায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়। সকাল থেকে এলাকায় মানুষ যারা রয়েছেন তারা এখানে আসেন এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন যারা গাড়ির মালিক রয়েছেন তারা প্রত্যেকে, কারণ প্রত্যেকেরই ব্যয়বহুল এই যে এই গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যথেষ্ট কিন্তু চিন্তিত গাড়ি মালিক থেকে শুরু করে প্রত্যেকে। কিন্তু কোনো হতাহতের খবর হয়নি। যারা নিরাপত্তা দায়িত্বে ছিলেন তাদের নজরেই প্রথমে আসে এবং বিকট একটা আওয়াজ হয় চিমনি ভেঙে পড়ার পর এবং একটি গাড়িতে কিন্তু আগুনও জ্বলে যায়। সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে সেই ছবি এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে বরানগর থানা পুলিশ রয়েছে এবং এই চিমনি দ্রুত কেটে সরিয়ে ফেলার কাজ শুরু হবে এবং বরানগর পৌরসভা থেকে কিন্তু তারই কিন্তু তৎপরতা শুরু হয়েছে এই মুহূর্তে। মিমি, আমার গ্যারেজে ছিল ওই বিআই কোম্পানির চিমনিটা পড়ে গিয়ে আমার পুরো গাড়িটাকে, নতুন 1 মাসও হয়নি, গাড়িটা পুরো ড্যামেজ করে দিয়েছে। 5-6খানা গাড়ি ঘূর্ণিঝড়ের ফলে। বাট পুরনো বিআই কোম্পানির বহুদিনের পুরনো চিমনি অকেজো অবস্থায় দাঁড়িয়েছিল, কোনো ট্রিটমেন্ট ছিল না, ফলে এই হাওয়াতে, অল্প হাওয়াতেও পড়ে গেছে। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে যথেষ্ট প্রভাব পড়েছে রেমালের। তমলুকের ছবি দেখাবো, সেখানে জলমগ্ন একাধিক এলাকা। সুবীরের সঙ্গে কথা বলবো এই নিয়ে। সুবীর, জনজীবন বিপর্যস্ত, আমরা সেই ছবি দেখাচ্ছি সকাল থেকে। এই জল যন্ত্রণার ছবিটা তমলুকে ঠিক কিরকম যদি একটু তুলে ধরো। দেখো মিনি, এই ছবি যে দেখাচ্ছি এটা কিন্তু জেলা সদর তমলুকের একেবারে শহরের ছবি। যে শহরের ছবি দেখছো সেখানে 8 নম্বর ওয়ার্ড কিংবা তমলুকের তাম্রলিপ্ত পুরসভার যে হাসপাতাল যে চত্বর রয়েছে, সেই চত্বরেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে জলমগ্ন। এই অবস্থা কিন্তু দীর্ঘদিনের, আসলে গোড়ায় গলদ যেটা বলছেন এলাকার মানুষ, কি না নিকাশি যে ব্যবস্থা সে বেহাল হয়ে রয়েছে। বর্ষা এলে, বৃষ্টি যখন আসে তখন কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই দুরবস্থার ছবিটা এবং সেটাই কিন্তু আবারও নতুন করে দেখালো কখন না যখন কিনা এরকম একটা দিন, দুর্যোগের দিন, রাতভর বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেখানে পাশ দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ যে নদ রয়েছে তারও জলস্ফীতি ঘটেছে এবং একই সঙ্গে এই টানা বৃষ্টিতে যখন কিনা নিকাশি ব্যবস্থা খারাপের কথা তোমাকে বলছি, যেটা এলাকার মানুষ অভিযোগ করছেন, তার ফলে 2 বছর যেটা দেখা যায় বর্ষাকাল এলেই যেমন দেখা যায় জলমগ্ন হয়ে পড়ে এলাকা, সেটা তমলুক শহরের এই ছবি। তার মানে ভাবো গ্রামের অবস্থাটা কতটা করুণ ছবি ধরা পড়ছে এবং সে অবস্থা হচ্ছে। এবং এখানে যে ছবিটা দেখছি সেটা 8 নম্বর ওয়ার্ডে এবং সেখানে যে পাড়া যে এলাকা রয়েছে সেখানে জল একেবারে দাঁড়িয়ে পড়েছে রাস্তায় এবং জল বেরোচ্ছেই না। তার ফলে দুর্ভোগ কিভাবে মিটবে, কখন মিটবে তা কিন্তু নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। একদমই সুজিত, বোঝাই যাচ্ছে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ওয়ার্ডের জল এবং রাস্তা, যে আমাদের পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো রাস্তা, সেখান থেকে আমরা নিচু এলাকাতে বসবাস করি। এবারে আমাদের এই যে জলটা যেটা আমাদের আউটফল হচ্ছে অন্য ওয়ার্ডের মুখ দিয়ে হয়ে যাচ্ছে, সেখানেও কিছু সমস্যা আছে এবং এটা আমরা প্রতি বছরই এই বর্ষা আরম্ভ হওয়ার আগে আমাদের পৌরসভার থেকে পুরো যেটাকে সিল্ক কাটিং বলে, অর্থাৎ তলাতে যে পাঁকটা জমে থাকে সেটাকে পুরো পরিষ্কার করে আমাদের কাজ করে দিই, যার ফলে আমাদের জল জমলেও সেটা 10 মিনিটের মধ্যে জলটা নেমে যায়। কাল থেকে প্রচুর বৃষ্টি, যে কারণে জলটা জমে গেছে, তবুও সকাল থেকে আমাদের বিভিন্ন মুখগুলো কাটানো চলছে। আশা করি জল একটু পরেই নেমে যাবে এবং এবারে বর্ষাটা আগে নেমে যাওয়ার জন্য যেটা আমরা সিল্ক কাটতে পারিনি, এবারে বর্ষা থেমে গেলে গত 2 বছরের মতো এবছরও সিল্ক কেটে পুরো তুলে দেওয়া হবে, যার ফলে জল জমার কোনো সম্ভাবনা থাকবে না।
এবং তমলুক হাসপাতাল সেখানে এমার্জেন্সির সামনেও জল জমে রয়েছে এবং জমা জল পেরিয়েই যেতে হচ্ছে রোগীর আত্মীয়দের, এমনকি ডাক্তারদেরও। চরম দুর্ভোগের মুখে পড়েছেন তারা। এদিকে টানা বৃষ্টির পরে এই জল নামার কিন্তু কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। চরম দুর্ভোগের ছবি তমলুক হাসপাতালে। আর এবার আপনাদেরকে দেখাবো রাজপুর সোনারপুরে বিদ্যুৎ বিভ্রাটের ছবি। সেখানে বিদ্যুতের খুঁটি, তার উপরে গাছের ডাল ভেঙে পড়েছে এবং বিভিন্ন মানে একাধিক এলাকায় সেখানে এই মুহূর্তে লোডশেডিং রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। চরম দুর্ভোগ এলাকার মানুষের। দ্রুত গাছ সরানোর কাজ শুরু করেছে পুরসভা। পাম্পিং স্টেশনে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কি পরিস্থিতি? এখন পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হয়নি, কারণ একাধিক ওয়ার্ড, 35টি ওয়ার্ড রয়েছে। সেই 35টি ওয়ার্ডের একাধিক রাস্তার যে পাশে যে বিদ্যুতের খুঁটি রয়েছে, সেই বিদ্যুতের খুঁটির উপরে, তারের উপরে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এবং এই সমস্যা থেকে এই সমস্যার সমাধানের জন্য পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা স্বাভাবিক করা যায়। তুমি জানবে যে অবিরাম বৃষ্টি কিন্তু বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে এবং সেই জল নিকাশির জন্য যে পাম্পিং স্টেশন, সেখানেও কিন্তু সকালের দিকে বেশ কিছুটা বিভ্রাট দেখা যায়। পরবর্তীকালে সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়, সেখানে জেনারেটর চালিয়ে পাম্প চালানোর কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষ যারা কারণ আবাসগুলো কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হয় সেটাই এখন দেখার। পুরসভার চেয়ারম্যান কি বলছেন আসুন শুনি। আমরা আমাদের যেটা জরুরি বিপর্যয় মোকাবিলার যে টিম আছে তাদেরকে কাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছি। রাস্তা পরিষ্কারও করা হয়েছে, পাওয়ার কাট করা হয়েছে তো সারা জায়গাতেই। কিছু কিছু জায়গায় 5:30টার পরে ইলেকট্রিসিটি এসছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আসেনি। কাজও চলছে, ইলেকট্রিক দপ্তরও কাজ করছে। যদি দীর্ঘক্ষণ ইলেকট্রিসিটি না আসে, 2-3টে করে পাম্প একসঙ্গে ওই ডিজি সেট দিয়ে চালিয়ে 1 ঘন্টা করে এক একটা এরিয়ায় জল যাতে পানীয় জল সাপ্লাই করা যায় সেটারও ব্যবস্থা করছি। আর এবার জগৎবল্লভপুরে ছবি দেখাবো। সেখানে বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়, ফলে সেখানেও বিদ্যুৎ বিভ্রাট। এই মুহূর্তে একেবারে অন্ধকারে ডুবে আছে জগৎবল্লভপুরের একাধিক এলাকা। রেমালে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা। এবার আপনাদের একটা ছবি দেখাবো উত্তর 24 পরগনার হাসনাবাদের বরুণহাটের ছবি। সেখানে ইছামতির ধারে একটা কাঁচা বাড়ি, মাটির বাড়ি ভেঙে পড়েছে, উড়ে গেছে বাড়ির ছাউনি এবং নদীর জল ক্রমশ ঢুকে পড়ছে ইছামতি নদীর জল। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, মাথার উপরে ছাদটুকুই উড়ে গেছে। ফ্লাড শেল্টারে কি এদেরকে আগে থেকে নিয়ে যাওয়া হয়নি? কিভাবে এরা এই কাঁচা বাড়িতে থাকছিলেন? দেখো, এই যে হাসনাবাদের যে বরুণহাট, এই বরুণহাটের যে একদম নদীর ধারে এই ভদ্রমহিলা, তিনি প্রায় 7 জনের সংসার। এবং এই যে কালকে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় আসার আগেই সরকারের পক্ষ থেকে তাদেরকে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আজ সকাল হতেই তিনি
তার পরিবার নিয়ে তার বাড়িতে এসে দেখে যে বাড়ি পুরো ভেঙে গেছে, বাড়ির ওপরে ছাউনি নেই, ওপরে চাল উড়ে গেছে, নদীর জল ঢুকে গেছে বাড়ির ভেতরে, বাড়ির জিনিসপত্র আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। একদম এক কথায় বলা যেতে পারে একদম দিশেহারা হয়ে পড়েছে এই ভদ্র মহিলা। এবং তার যেটা অভিযোগ যে এখন সকাল থেকে এখনো বেলা গড়িয়ে গেল, এখনো কিন্তু কোনো সরকারি আধিকারিকের দেখা নেই। কিন্তু সরকারি অনুদান না পেলে, সরকারের যা সাহায্য সেই সাহায্য না পেলে কিন্তু তিনি কোনো রকমই কিন্তু এই বাড়ি ঠিক করতে পারবেন না, বা এই বাড়ি কিন্তু ব্যবহারযোগ্য করতে পারবেন না, এই বাড়িতে তিনি বাস করতে পারবেন না। সেই জন্যই কিন্তু ভদ্রমহিলা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে যে সরকার যদি সাহায্য না করে, সরকার যদি তাদের পাশে এসে না দাঁড়ায় অতি দ্রুত, তাহলে তারা কোথায় এই কদিন বা কোথায় গিয়ে তারা বাস করবে, এই চিন্তাতেই কিন্তু তারা এখন রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে। বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভেঙে চুরিয়ে সব ঘরের খোলে টোলে সব পানি। বিশাল আতঙ্কের মধ্যে ছিলাম, ঝড়ের ঝাপটায় সব কিছু ভেঙে চুরিয়ে গেছে। বিশাল অসুবিধার মাঝখানে আমাদের কি করি কি করবো আমরা নিজেরাই জানি না। অন্যদিকে সন্দেশখালীতে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে গেছে এবং জল ঢুকছে ক্রমশ গ্রামে, হু হু করে। জোয়ার আসলেই জল আরো বাড়বে, ফলে অনেক বাড়ি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমরা এই নিয়েও জানবো, অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? বাঁধ কি তাহলে মেরামতির কাজ চলছে? হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালীর যে রায়মঙ্গল নদী সবসময় একটা আতঙ্ক তৈরি করে থাকে। তার কারণ সন্দেশখালীতে সবসময়তেই একটা বড় জোয়ার ভাটা খেলে, জল সবসময় উথল পাতাল করে। আর সেখানে এই এত বড় দুর্যোগ, তার ফলে কিন্তু সন্দেশখালী এই রায়মঙ্গল নদীর জল, সেখানকার যে নদীর বাঁধ, সেই নদীর বাঁধ কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন নদীর বাঁধে ধস নেমেছে এবং বেশ কয়েক জায়গায় কিন্তু নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এবং সেই জল কিন্তু ঢুকছে, যেমন সন্দেশখালীর একদম মেন যে সন্দেশখালী এলাকা এবং কুশখালী, এইসব এলাকায় কিন্তু জল ঢোকা শুরু করেছে। যদিও তৎপরতার সাথে সরকার কিন্তু তৎপরতার সাথে সেখানে গিয়ে কাজ শুরু করেছে। পঞ্চায়েতের তরফ থেকে সেখানে গিয়ে অতি দ্রুত কাজ শুরু করার চেষ্টা করছে। আর কয়েক ঘন্টার মধ্যেই এইসব বাঁধ মেরামতের কাজ শুরু হবে। এবং গ্রামবাসীরাও কিন্তু এই সরকারি যেসব শ্রমিকরা এখানে কাজ করবে তাদের সঙ্গে তারাও হাত লাগাবে। ফলে খুব দ্রুতই যে এইসব বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হবে সেটা কিন্তু আশা করা যায়। ধন্যবাদ অনুপম। এদিকে গতকাল তাণ্ডবের পর, ঝড়ের তাণ্ডবের পর আজ দীঘার কি ছবি। দীঘায় সকাল থেকে জলোচ্ছ্বাস দেখাবো একটা ছোট ব্রেকের পর। আর এবার আপনাদেরকে দীঘার ছবি দেখাবো। দীঘায় জলোচ্ছ্বাস, সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে দীঘাতেও এবং যথেষ্ট সতর্ক এখানে প্রশাসন, মাইকিং চলছে। পর্যটকরা যাতে সমুদ্রে নেমে না পড়েন সেটা দেখা হচ্ছে। সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি রয়েছে আজও। প্রবল জলোচ্ছ্বাস সকাল থেকেই এবং বেলা বাড়তেই বৃষ্টিও বেড়েছে দীঘায়। মাইকিং চলছে প্রশাসনের পক্ষ থেকে, সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আপনারা আপনাদের আনন্দ উপভোগ করুন, কিন্তু গাড়ওয়ালের উপর কেউ বসবেন না। সমুদ্র ভীষণ উত্তাল রয়েছে, তাই প্রশাসনের তরফ থেকে আমরা বারবার আপনাদের সতর্ক করছি। সমুদ্র ভীষণ উত্তাল, তাই আপনার প্রাণহানি যাতে আশঙ্কা না ঘটে তার জন্য আমরা প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চভাবে সাহায্য করার জন্য আমরা বদ্ধপরিকর। তাই কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, পর্যটকরা ভিড় জমাচ্ছেন কারণ এক সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার এই মুহূর্তে দীঘাতে, জলোচ্ছ্বাস সেটা দেখতে চাইছেন পর্যটকরা। এদিকে প্রশাসনও যথেষ্ট সতর্ক, মাইকিং চলছে, কেউ যাতে গার্ডওয়ালে না থাকেন, যাতে কোনো রকম বিপদ না ঘটে। এই মুহূর্তে ছবিটা একটু যদি ব্যাখ্যা করো। দেখো, আমি তোমাকে জানিয়েছি যে যেখানে সকাল থেকে কিন্তু জলোচ্ছ্বাস, যেখানে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, কারণ আজকে জোয়ারের সময়, এই যে জোয়ারের সময় থেকে কিন্তু যেখানে জোয়ার
উত্তাল রয়েছে, ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছে সমুদ্রে। গাড়োয়াল টপকে, যেখানে সমুদ্রের জল কিন্তু গাড়োয়াল টপকে সমুদ্র তটে যাচ্ছে, যেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি রয়েছে, দফায় দফায় মাইকিং করছে। এক্ষেত্রে যেখানে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে গাড়োয়ালে বসে না বসে দাঁড়িয়ে তোমরা উপভোগ করো এই যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সেক্ষেত্রে তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রেও তারা নজরদারি রেখেছে। সমস্ত ঘাটগুলিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে এবং যে লুনেরাও রয়েছে তারা তৎপর রয়েছে। তোমাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যে সমুদ্রে যেখানে উত্তাল অবস্থায় রয়েছে সেই উত্তাল ঢেউ, সেখানে গাড়োয়াল টপকে সমুদ্র তটে কিন্তু আসছে জল। সেক্ষেত্রে সমুদ্রের তটে পর্যটকরাও যথেষ্ট এই মনোরম আবহাওয়া যেখানে তারা উপভোগ করছে, সেক্ষেত্রে একটু বাধা হলেও তারা সমুদ্রে স্নান করতে পারছে না হলেও কিন্তু গাড়োয়ালের বসে কিন্তু তারা কিন্তু স্নানও করছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। প্রশাসন বাড়তি নজরদারিও রেখেছে এবং দীঘা মোহনা থানা এবং দীঘা কোস্টাল থানা এবং দীঘা থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যেখানে বিশেষ সতর্ক জারি রেখেছে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার পর্যন্ত কিন্তু সমুদ্রের স্নানে বাধা রেখেছে। ধন্যবাদ পঙ্কজ। এদিকে রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা এদিকে রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেই সম্পর্কে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ আমাদের প্রতিনিধি আরো বিশদে জানাবেন। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, রেমালের জেরে কত ক্ষয়ক্ষতি হলো মুখ্য সচিব দীপিকা পালিকার থেকে ইতিমধ্যে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নবান্ন সূত্রে জানা যাচ্ছে। গতকাল রাত ভোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং প্রতিনিয়ত রিপোর্ট দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপর আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নের তরফে। যেটা সূত্র মারফত এখনো জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত নবান্নের কাছে যা খবর এসে পৌঁছেছে তাতে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, একজন কলকাতা এবং একজন দক্ষিণ চব্বিশ পরগনায়। পাশাপাশি যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে 1200-রও বেশি ইলেকট্রিক পোলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় 1200-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় 300-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে। সুন্দরবন ব্লকে 300-রও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত নবান্নের তরফে মুখ্য সচিব দীপিকা পালিকা নির্দেশ দিয়েছেন যে ব্লক ভিত্তিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দ্রুত পাঠাতে হবে জেলা শাসকদের। যেটা জানা যাচ্ছে ঝড়ের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার লট 8-এ জেটির ক্ষয়ক্ষতি হয়েছে এবং জরুরি ভিত্তিতে সেই জেটির মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নবান্নের তরফে। এবং এছাড়াও সুন্দরবন ব্লক ছাড়াও আরো কোথায় কোথায় বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসকদের। মুখ্য সচিব দীপিকা পালিকা সকাল থেকেই নবান্নের কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সুন্দরবন ব্লকের কয়েকটি জায়গায় যেহেতু হাওয়ার গতিবেগ বেশি তাই উদ্ধার কার্য করতে সমস্যা হচ্ছে। অন্যদিকে কলকাতায় যেসব জায়গায় জল জমেছে সেখানে পাম্প ব্যবহার করে যাতে দ্রুত জল বের করা যায় তারও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার কমিশনারকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা খবর এসে পৌঁছাচ্ছে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে 1200-রও বেশি ইলেকট্রিক পোল পড়ে গেছে এবং তার জেরে একাধিক জায়গায় বিদ্যুৎহীন হয়েছে। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ দপ্তরকে যাতে জরুরি ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির কাজ বা উদ্ধার কার্যগুলো দ্রুত করতে হবে, কিন্তু সুন্দরবন ব্লকে সেই উদ্ধার কার্য করা যাচ্ছে না এবং গোটাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের থেকে। ধন্যবাদ। মালদায় দুঃসাহসিক ব্যাংক ডাকাতির চেষ্টা। রেমালের ভয়ে যখন তটস্থ দক্ষিণবঙ্গবাসী তখন মালদায় দেখুন কি ছবি। মালদায় দুঃসাহসিক ব্যাংক ডাকাতির চেষ্টা। মাঝরাতে ব্যাংকে হানা সশস্ত্র দুষ্কৃতীদের। শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, যেমনটা বলছিলে রাজ্য যখন রেমালের দুর্যোগে বিপর্যস্ত সেই সময় মালদহে গভীর রাতে ব্যাংক ডাকাতির চেষ্টা। মালদহের মানিকচকের ভূতনির হরচন্দপুর এলাকা, এখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনটাই যেটা জানা যাচ্ছে 7 থেকে 8 জনের সশস্ত্র দুষ্কৃতী দল ছিল এবং ওই এলাকায় একাধিক সোনার দোকান রয়েছে।
সেখানেও টার্গেট থাকতে পারে দুষ্কৃতীদের। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনার ছবি। পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছায়, সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়। যেটা জানা যাচ্ছে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর তারা আওয়াজ পান এবং অনেকেই বাড়ির ছাদে ওঠেন। সেই সময় তারা দুষ্কৃতীদের দেখতে পান, তাদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, বেশিরভাগই কালো পোশাক ছিল, অনেকেরই আগ্নেয়াস্ত্র ছিল। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, গুলি উদ্ধার হয়েছে, একটি মোটর বাইকও উদ্ধার হয়েছে পুলিশি অভিযানে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সেবক।